শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবার ভূত চর্চায় আরও একটা নতুন ভালোবাসার গল্পে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আবার নিয়ে চলে এসেছি সত্যি ঘটনা অবলম্বনে আরও একটা নতুন গল্প, সারাইভোর রোমিও জুলিয়েট। এই গল্প অবশ্যই ইতিহাসের পাতা থেকে নেওয়া। গল্পের লেখক আমি, তোমাদের বন্ধু প্রীতম। গল্প পাঠেও রয়েছি আমি প্রীতম, আর আমার সঙ্গে আজ অন্যান্য চরিত্রে তোমাদের বন্ধু অন্তরা রয়েছে। গল্প শুরু করব, তবে তার আগে আরেকবার প্রমাণ দিতে হচ্ছে যে আমরা মানুষ, আমরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নই। এই গল্পে যে গলাগুলো শোনা যায়, যে কণ্ঠস্বরগুলো তোমরা প্রতিনিয়ত ভালোবাসো, তারা প্রত্যেকে এক একজন রক্ত মাংসের মানুষ। সেটা ইউটিউবকে বোঝানো খুব জরুরি, কারণ ওই অ্যালগোরিদম বাবাজি সেসব না জেনে বুঝে নাকি ধুমধাম চ্যানেলগুলোকে ডিমনিটাইজ করে দিচ্ছে। তো তাদের বোঝানোর জন্য কি করতে হবে? একটু এগিয়ে আসতে হবে তোমাদের। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করতে হবে, একটু কমেন্ট করতে হবে, কারণ অ্যালগোরিদম এঙ্গেজমেন্টে জোর দিচ্ছে। আর তার সঙ্গে যদি আর একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু হাইপ, আর তার সঙ্গে শেয়ার করে দিও। আর হ্যাঁ, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এই চ্যানেলে আমরা প্রত্যেক শনিবার রাত্রি ঠিক 9:30 একটা করে ভূত, রহস্য, রোমাঞ্চ, ভালোবাসা, এমনকি সত্যি ঘটনা অবলম্বনে নানান স্বাদের গল্প নিয়ে হাজির হই। আজও ঠিক তেমনই একটা দিন। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। তবে আজকের গল্প শুরু করার আগে ইতিহাসটা একটু সহজ করে জানতে হবে। আচ্ছা ভাই, তবে কাদের কাদের ইতিহাস ফেভারিট সাবজেক্ট ছিল তারা কিন্তু কমেন্টে মেনশন করতে ভুলো না, কেমন? চলো একটু ইতিহাসের পাতায় চোখ রাখা যাক। দক্ষিণ পূর্ব ইউরোপের ঐতিহাসিক বলকান অঞ্চল। এই অঞ্চলের বুকে শান্ত, সুন্দর আর সবুজ একটা দেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, সংক্ষেপে যাকে আমরা বসনিয়া বলেই চিনি। আর এই বসনিয়ার ঠিক হৃৎপিণ্ডে অবস্থিত তার রূপকথার মতো সুন্দর রাজধানী শহর সারায়েভো। বসনিয়া দেশটি ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ অংশে অবস্থিত। এই দেশের একপাশে ক্রোয়েশিয়া, অন্যদিকে সার্বিয়া, আর আরও একদিকে মন্টিনিগ্রো। এই তিন প্রতিবেশী রাষ্ট্র দিয়ে ঘেরা বসনিয়া দেশটিকে পৃথিবীর অন্যতম সাংস্কৃতিক মিলনস্থল বলা হতো এক সময়। আসলে এই দেশটির সঙ্গে আমাদের ভারতবর্ষের একটা মিল আছে। ওই যে কবিগুরুর কথা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হ্যাঁ, ঠিক ধরেছ। তেমনই একটা সার্বভৌমত্বের নজির এই দেশও তৈরি করেছিল এক সময়, যেখানে মুসলিম, খ্রিস্টান আর অন্যান্য কিছু ধর্মের মানুষজন একসঙ্গে নিজেদের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতিকে আঁকড়ে নিয়ে বেশ শান্তিতে বসবাস করত। আর রাজধানী সারায়েভো ছিল যেন এক জীবন্ত জাদুঘর, যেখানে চার্চের ঘণ্টা আর মসজিদের আজান একই সঙ্গে শুনতে বেশ মধুর লাগত। কিন্তু এই শহরের ভৌগোলিক সৌন্দর্যই একসময় তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো। ভৌগোলিক দিক থেকে সারায়েভো কোনো সমতল ভূমি ছিল না। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উঁচুতে অবস্থিত ছিল এটা, একটা পাহাড় দিয়ে ঘেরা উপত্যকা বা ভ্যালি। চারিদিক থেকে দেনারিক আল্পস পর্বতমালার 5টা বিশাল পাহাড়, যেগুলোর নাম ছিল ট্রেবেচিক, ইয়াহরিনা, বেলাশনিৎসা, ইয়েগমান আর রোমানিয়া।
এই শহরটাকে প্রাচীরের মতো আড়াল করে রাখত। আর এই পাহাড়গুলোর মাঝখান দিয়ে শহরের বুক চিরে পূর্ব থেকে পশ্চিমে বয়ে গিয়েছে একটা শান্ত নদী, মিলিয়াতস্কা। আচ্ছা, বলে রাখা ভালো, 1992 সালের আগে বসনিয়া কিন্তু কোনো স্বাধীন দেশ ছিল না। এটা যুগোস্লোভিয়া নামক একটি বড় সমাজতান্ত্রিক ফেডারেশনের অংশ ছিল। যুগোস্লোভিয়া যখন ভেঙে যেতে শুরু করে তখন বসনিয়াও স্বাধীনতা ঘোষণা করে। সারায়েভো শহরটি পুরো যুগোস্লোভিয়ার মধ্যে তার বৈচিত্র্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য প্রথম থেকেই বেশ বিখ্যাত ছিল। তাই একে বলা হতো ইউরোপের জেরুজালেম, কারণ মাত্র কয়েক মিটার ব্যবধানের মধ্যেই এখানে মসজিদ, ক্যাথলিক চার্চ, অর্থোডক্স চার্চ, এমনকি ইহুদিদের সিনাগগও চোখে পড়ত। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে বলে রাখি, সারায়েভোতে মূলত 3 ধরনের জাতিগোষ্ঠী বাস করত, যাদের ভাষা সংস্কৃতি এক হলেও তাদের ধর্মীয় বিশ্বাস ছিল আলাদা আলাদা। তাদেরই মধ্যে প্রথম যে জনজাতি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ যে জনজাতি, তারা হলেন বসনিয়াক। এরা মূলত ছিলেন বসনিয়াক মুসলিম। আমাদের আজকের গল্পের নায়িকা অ্যাডমিরা ইয়াসমিচ এই জনজাতির মানুষ ছিলেন। দ্বিতীয় যে জনজাতি, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে যারা দ্বিতীয় স্থানে ছিল, এই শহরে বাস করতেন, তারা হলেন বসনিয়ান সার্ব। তারা মূলত ধর্মীয়ভাবে ইস্টার্ন অর্থোডক্স খ্রিস্টান। আমাদের আজকের গল্পের নায়ক অর্থাৎ বোস্কো ব্রকিচ ছিলেন এই জনজাতির মানুষ। এছাড়াও আরও একটা জনগোষ্ঠী থাকতো এই শহরে, তারা হলেন বসনিয়ান ক্রোয়াট, যারা ধর্মীয়ভাবে ছিল রোমানিয়ান ক্যাথলিক খ্রিস্টান। তবে সংখ্যার দিক থেকে এরা ছিল ওই 7 থেকে 10% কাছাকাছি, অর্থাৎ তুলনামূলকভাবে এদের সংখ্যা ছিল কম। এই 3টি প্রধান জাতি ছাড়াও সারায়েভোতে একটি ঐতিহাসিক ইহুদি সম্প্রদায় বাস করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের সংখ্যা কমে গেলেও শহরের সংস্কৃতিতে তাদের গভীর প্রভাব ছিল। তাহলে মোদ্দা বিষয় কি দাঁড়ালো? সারায়েভোতে এই 3 জনজাতি বাস করত নিজেদের ধর্মীয় সংস্কৃতিকে বিশ্বাস করে, অথচ মিলেমিশে। এবার হলো কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বলকান অঞ্চলের 7টি ছোট ছোট রাজ্য মিলে যুগোস্লোভিয়া নামক একটা বড় শক্তিশালী সমাজতান্ত্রিক দেশ গঠন করেছিল। বসনিয়াও ছিল সেই দেশেরই একটা অংশ। যতদিন যুগোস্লোভিয়ার সর্বনেতা মার্শাল টিটো, হয়তো নাম শুনেছেন, তিনি বেঁচে ছিলেন, ততদিন তিনি কঠোর হাতে সমস্ত জাতিগত এবং ধর্মীয় বিদ্বেষ চেপে রেখেছিলেন। কিন্তু 1990 শতকের শুরুতে যুগোস্লোভিয়ায় কমিউনিস্ট শাসনের পতন ঘটে এবং একের পর এক নিজেদের স্বাধীন ঘোষণা করে ওই ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া এরা আলাদা হয়ে যেতে শুরু করে। ভালো কথা। সহজ ভাষায় বলতে গেলে একটা বিশাল দেশ হঠাৎ ভেঙে যাওয়ায় কে কোন দিকে যাবে সেটা নিয়ে শুরু হয় একটা যুদ্ধ। বলা যেতে পারে সেই যুদ্ধ খানিকটা রক্তক্ষয়ী। 1991 সালের শেষের দিকে বসনিয়া ও হার্জেগোভিনা ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা যুগোস্লোভিয়া থেকে আলাদা হয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করবে। এ পর্যন্ত কোনো সমস্যা ছিল না। 1992 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে এই বিষয়ে একটা ঐতিহাসিক গণভোট হয়। এখানে তৈরি হয় আসল বিভেদ। মুসলিম বসনিয়াকরা এবং ক্রোয়েটরা স্বাধীন বসনিয়ার পক্ষে ভোট দেয়, কিন্তু যারা বসনিয়ান সার্ব ছিলেন এই জনজাতি এই ভোট বয়কট করেন। তারা কিছুতেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি স্বাধীন দেশে সংখ্যালঘু হয়ে থাকতে চায় না। তাদের দাবি ছিল বসনিয়া যেন যুগোস্লোভিয়ার অংশ হিসেবেই থেকে যায়, অথবা বসনিয়ার সার্ব অঞ্চলগুলো কেটে নিয়ে পাশের দেশ সার্বিয়ার সঙ্গে জুড়ে দেওয়া হয়। ব্যাস, শুরু হলো মতপার্থক্য। গণভোটের রায় অনুযায়ী 1992 সালের এপ্রিল মাসে বসনিয়াকে একটা স্বাধীন দেশ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। আর ঠিক সেই সময়
বসনিয়ান সার্বদের রাজনৈতিক নেতা যেমন ছিলেন রাদোভান কারাদজিচ কিংবা সার্বিয়ার স্বৈরশাসক স্লোবোদান, এদের উস্কানিতে সার্বরা যুদ্ধ ঘোষণা করে। তারা তখন কি করলো, তারা আধুনিক সেনাবাহিনীর সমস্ত অস্ত্র শস্ত্রের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাতারাতি নিয়ে নিল। আর রাজধানী মানে সারায়েভো শহরটাকে, ওই চারিদিকে বড় বড় পাহাড় আছে বললাম না, সেই পাহাড়ের ওপর থেকে ঘিরে ফেলল। তাদের লক্ষ্য ছিল শহরের মুসলিমদের তাড়িয়ে বা মেরে ফেলে সারায়েভোকে একটা খাঁটি সার্ব শহর হিসেবে দখল করবে। অতএব শুরু হলো যুদ্ধ। 1992 সালে যখন যুদ্ধ শুরু হলো, তখন এই ভৌগোলিক গঠনকেই অস্ত্র হিসেবে ব্যবহার করলো সার্বরা। চারপাশের ওই উঁচু উঁচু পাহাড়গুলোর চূড়ায় ওরা বসিয়ে দিল মরণঘাতী কামান, মর্টার আর স্নাইপারদের। উপত্যকার নিচে থাকা পুরো সারায়েভো শহরটা রাতারাতি রূপান্তরিত হলো একটা অবরুদ্ধ খাঁচায়, যার চারিদিকে পাহাড়ে মৃত্যু ওঁত পেতে বসে আছে। আর এই খাঁচার ভেতর থেকে মুক্তির একটাই পথ ছিল, শহরের মাঝখানের সেই মিলিয়াতস্কা নদীর ওপর দাঁড়িয়ে থাকা ভ্রবানিয়া ব্রিজ। কি বোর হচ্ছ তো এসব ইতিহাস শুনে? জানি। আচ্ছা, অনেক হলো ইতিহাসের কচকচানি, এবার আসি মূল গল্পে। 1984 সালের ওই সারায়েভোর উইন্টার অলিম্পিকের রেশ তখনও কাটেনি শহর থেকে। 1980-র দশকের শেষের দিকে একটা বিকেলে সারায়েভোর একটা জমজমাট ক্যাফের কোনায় বসেছিল একদল তরুণ তরুণী। নিউ ইয়ারের পার্টিতে তারা আড্ডায় মুখর ছিল। আর সেদিনই প্রথম মুখোমুখি হয়েছিল 19 বছরের দুটো চোখ, বলা ভালো দু জোড়া চোখ। একজন বস্কো ব্রকিচ আর অন্যজন অ্যাডমিরা ইয়সমিচ। প্রথম দেখাতেই ভালো লাগা, আর তারপর শুরু এক দীর্ঘ কথোপকথন। আচ্ছা অ্যাডমিরা, তোমার এই নামের মানেটা কি বলো তো? আমাদের সার্ব ফ্যামিলিগুলোতে তো এই নাম শুনতেই পাওয়া যায় না, বেশ আনকমন। কিন্তু পাবে কি করে বস্কো? এটা তো বসনিয়াক মুসলিমদের নাম, আমার দাদু রেখেছিলেন। এর অর্থ হলো যাকে সবাই প্রশংসা করে, মানে প্রশংসনীয়। কেন, নামটা কি খুব কঠিন? আরে না না, কঠিন কেন হতে যাবে, বরং উল্টোটাই ভীষণ সুন্দর। আসলে আমাদের অর্থোডক্স খ্রিস্টান ফ্যামিলিগুলোতে এই ধরনের নাম তো হয় না, একটু আলাদা। এই যেমন ধরো আমার নাম বস্কো। বস্কো মানে হলো যে বনের মাঝে বাস করে, একদম সাদা মাটা, যাকে বলে একেবারে ওই প্রকৃতির কাছাকাছি। মোটেই সাদামাটা নয়, বরং বেশ রাজকীয় শোনায়। আচ্ছা বস্কো, তোমার মা বাবা খুব কট্টর ধর্মীয় নিয়মে চলেন? মানে চার্চে যাওয়া, সব উৎসব পালন করা? হ্যাঁ বলতে পারো, ওই বাবা একটু নিয়ম মেনে চলেন আর কি। প্রতি রবিবার আমাদের অর্থোডক্স চার্চে যাওয়া চাই চাই। আর বড়দিন তো বাড়ি জুড়ে এলাহি কাণ্ড। তবে সত্যি বলতে আমাদের কাছে ধর্ম মানে মানুষের পাশে থাকা। তোমার বাড়িতে ঠিক কেমন নিয়ম? আমাদের বাড়িতে ঈদের দিন দারুণ আনন্দ হয়। আম্মু স্পেশাল বসনিয়ান বাকলাভা মিষ্টি বানায়। তবে আব্বু সবসময় একটা কথা বলেন, ঈশ্বরের ঘর পর্যন্ত পৌঁছনোর রাস্তা আলাদা হতে পারে, কিন্তু মানুষে মানুষে কোনো তফাৎ নেই। তাই তো আমাদের এই সারায়েভোর এক পাশে চার্চের ঘন্টা বাজলে অন্য পাশ থেকে মসজিদের আজান শোনা যায়। কেউ তো কারো পর নয়। একদম ঠিক বলেছ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে আমরা দুজনে দুটো আলাদা সংস্কৃতির, আলাদা ধর্মের, তাতে আমাদের বন্ধুত্বে কি কোনো দেওয়াল তুলতে পারবে? এই শহরটাই তো আমাদের সবাইকে একসাথে বাঁচতে শিখিয়েছে, তাই না? জানি না বস্কো, মাঝে মাঝে চারপাশের রাজনীতির হাওয়া দেখে না আমার ভয় করে। যদি কোনোদিন এই শহরের চেনা বাতাসটাও বদলে যায়। বাতাস বাতাস বদলালেও আমাদের বিশ্বাস বদলাবে না অ্যাডমিরা, যে যাই বলুক।
বস্কো সবসময় অ্যাডমিরার পাশেই থাকবে, এই আমি কথা দিলাম। সেদিন বস্কোর দেওয়া এই অত্যন্ত সাধারণ কথাটা কোনো একদিন ঐতিহাসিক প্রতিজ্ঞায় পরিণত হবে, না না, তা হয়তো ওরা নিজেরাও জানতো না। ধর্ম কিংবা জাতিগত পরিচয় তাদের কাছে কেবলই একটা সাধারণ পারিবারিক পরিচিতি ছিল। সেটা ভালোবাসার পথে না না, কখনো বাধা হিসেবে আসতে চায়ওনি। আর এভাবেই একে অপরের হাত ধরে পার করে দিয়েছিল জীবনের সোনালি নখানা বছর। কিন্তু তাদের সেই শান্ত সুন্দর সারায়েভোর আকাশে হঠাৎ করেই ঘনিয়ে আসছিল এক কালান্তক যুদ্ধের মেঘ। ক্যালেন্ডারের পাতা থেকে একে একে 4টে বছর চলে গেছে চোখের নিমেষে। 1987 সালের সারায়েভোর বসন্ত। মিলিয়াতস্কা নদীর দুই পারে তখন নানান রকম পাহাড়ি গাছের পাতায় সবুজের মেলা বসেছে। এই শহরের বাতাসে তখন কোনো বারুদের গন্ধ ছিল না, ছিল না কোনো বিভেদের বিষ। এখানে ক্যাফেতে পাশাপাশি বসে কফি খেতেন মুসলিম অধ্যাপক আর ক্রিশ্চিয়ান বিজনেসম্যানরা। চার্চের ক্রিসমাস ক্যারলে গলা মেলাতো মুসলিম তরুণরা, আর ঈদের বাকলাভা মিষ্টির প্রথম ভাগ যেত ক্রিশ্চিয়ান প্রতিবেশীর বাড়িতে বাড়িতে। এই সম্প্রীতির চাদরে মুড়ে থাকা শহরেই অ্যাডমিরা আর বস্কোর বন্ধুত্ব ততদিনে রূপ নিয়েছে একটা নিবিড় গভীর ভালোবাসায়। জানো, আজ আম্মু সকালে জিজ্ঞাসা করছিল আমি আজকাল রোজ বিকেলে কার সাথে দেখা করতে বেরোই। তাই বুঝি? তারপর কি বললে? কি বললে তোমার আম্মুকে? সত্যিটা বললে নাকি কোনো গল্প বানালে? সত্যিটাই তো বললাম আমি বস্কোর সাথে দেখা করতে যাই, যে ছেলেটা আমার চুলে ফুল গুঁজে দিতে ভালোবাসে, আর যার সাথে থাকলে আমার পুরো সারায়েভো শহরটাকে একটা রূপকথার দেশ মনে হয়। তোমার আম্মু কিছু বললেন না? মানে আমাদের আলাদা পরিচয় নিয়ে? ধুর, আম্মু উল্টে হেসেই ফেললো। বলল, বস্কো তো খুব ভালো ছেলে, ওর মা সেদিন বাজারে এসেছিলেন, আমার সাথে কত গল্প হলো। তাই বুঝি? আচ্ছা বস্কো, এই শহরটাই এমন বলো, এখানে মানুষ মানুষের ধর্ম দেখার আগে তার মনটা দেখে। ওই দেখো, জ্লাতকো আর ইভানা কি সুন্দর হাত ধরাধরি করে যাচ্ছে। জ্লাতকো ক্রোয়াট ক্যাথলিক আর ইভানা আমাদের মতো মুসলিম। এই সারায়েভোতে ভালোবাসা কোনো জাত ধর্মের নিয়ম মানে না। একদম ঠিক বলেছ, একেবারে ঠিক বলেছ অ্যাডমিরা। এই যে আমাদের চারপাশের পাহাড়গুলো এই গোটা শহরটাকে কেমন আগলে রেখেছে। আমার মনে হয় এরা আসলে আমাদের সবার অভিভাবক, জানো। এই যে মিলিয়াতস্কা নদীর জল যেমন আমাদের সবাইকে তৃষ্ণা মেটায়, কোনো আলাদা জাত চেনে না, আমাদের শহরের মানুষগুলো ঠিক তেমনই। আমি নিজেকে খুব লাকি মনে করি, জানো, যে আমি এই সারায়েভোতে জন্মেছি। আর তার চেয়েও বেশি লাকি তোমার সঙ্গে দেখা হয়েছে। আমরা একসাথে সারা জীবন এভাবেই থাকবো তো বস্কো, এই নদী এই পাহাড়গুলোকে সাক্ষী রেখে? তুমি বলো। চারিপাশের দুনিয়া উল্টে যেতে পারে অ্যাডমিরা, কিন্তু বস্কো আর অ্যাডমিরাকে কেউ আলাদা করতে পারবে না। আমরা এই শহরেরই অংশ, যেখানে মানুষের পরিচয় শুধু একটাই, সে মানুষ আর সে ভালোবাসতে জানে। নদীর শান্ত স্রোত আর পাহাড়ি বাতাসের ফিসফিসানি যেন বস্কোর সেই কথায় সায় দিচ্ছিল। 9টি বছর ধরে তাদের এই প্রেম সারায়েভোর অলিতে গলিতে ডালপালা মেলেছিল অত্যন্ত স্বাভাবিকভাবে, 5টা সাধারণ প্রেমিক প্রেমিকার মতোই। কিন্তু ওরা কেউ জানত না যে পাহাড়গুলোকে বস্কো শহরের অভিভাবক ভাবছিল, সেই পাহাড়ের আড়ালেই খুব তাড়াতাড়ি জমা হতে চলেছে এক ধ্বংসাত্মক হিংসার কালো মেঘ। যে শহর তাদের মিলতে শিখিয়েছিল, সেই শহরই রাতারাতি পরিণত হয়ে যাচ্ছে একটা জীবন্ত নরকে। সময়টা 1992 সালের এপ্রিল মাস।
বসন্তের মিষ্টি বাতাসকে এক নিমেষে তাড়িয়ে সারায়েভোর আকাশে নেমে এলো যুদ্ধের কালো মেঘ। যুগোস্লোভিয়ার ভাঙন আর রাজনীতির বিষাক্ত ছোবলে রাতারাতি বদলে গেল চেনা শহরটা, যে পাহাড়গুলো এতদিন শহরকে আগলে রাখত। সেই পাহাড়ে অবস্থান নিল সার্ব বাহিনীর কামান আর মর্টার। চারিদিক থেকে অবরুদ্ধ হয়ে গেল সারায়েভো। শুরু হলো আধুনিক ইতিহাসের দীর্ঘতম এবং নৃশংসতম এক অবরুদ্ধ অধ্যায়। বস্কোর নিজের জাতি অর্থাৎ সার্বরা যখন মুসলিমদের উপর আক্রমণ শুরু করল, তখন বস্কোর পরিবার আর নিরাপদ বোধ করেনি। তারা শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু বস্কো না, সে তখনও অ্যাডমিরার হাত শক্ত করে ধরে রেখেছে। অ্যাডমিরা, মা বাবা কাল ভোরেই শেষ বাসে করে সার্বিয়ার দিকে চলে যাচ্ছে। আমাকেও সঙ্গে নিয়ে যাওয়ার জন্য জোর করছে, কিন্তু আমি যাব না অ্যাডমিরা, আমি যাব না। কেন যাবে না বস্কো? তোমার নিজের লোক, নিজের পরিবার চলে যাচ্ছে, তুমি তো ওখানেই নিরাপদে থাকতে পারতে। এই সারায়েভো এখন মুসলিমদের জন্য যেমন নরক, সার্ব হওয়ার কারণে তোমার জন্য তো ততটাই বিপজ্জনক। আমার নিজের লোক কারা অ্যাডমিরা? যারা পাহাড়ের ওপর থেকে আমার বন্ধুদের ওপর বোম ফেলছে তারা? না, আমার দেশ, আমার শহর, আমার চেনা মানুষগুলো তো এই ধ্বংসস্তূপের নিচেই আটকে আছে। আর সবচেয়ে বড় কথা, এই শহরে তুমি আছো। তোমাকে এই নরকে একা ফেলে আমি নিজের জীবন বাঁচাতে পালিয়ে যাব? না না না, বস্কো এতটা কাপুরুষ নয়। আমার খুব ভয় করছে বস্কো, চারিদিকে শুধু মৃত্যু মিছিল, মানুষ মানুষের ধর্ম দেখে গুলি চালাচ্ছে। আমাদের এই ভালোবাসা কি ওরা মেনে নেবে? বাইরের এই রাজনৈতিক যুদ্ধ আমাদের ভিতরের ভালোবাসাকে কোনোদিন ছুঁতেও পারবে না অ্যাডমিরা। ওরা শহরটাকে অবরুদ্ধ করতে পেরেছে, আমাদের মনটাকে তো পারেনি। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশেই থাকব। যুদ্ধ গড়িয়ে চলল 1993 সালের মে মাসে। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় সারায়েভো যেন একটা জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে। জল নেই, বিদ্যুৎ নেই, খাবার বলতে শুধু ওই আন্তর্জাতিক ত্রাণের সামান্য কিছু অংশ। প্রতিদিন স্নাইপার অ্যালি দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ পাখির মতো গুলি খেয়ে মরে যাচ্ছে। এর মাঝেই অ্যাডমিরা আর বস্কোর প্রেম এক নীরব প্রতিবাদ হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু পরিস্থিতি যখন একদম সহ্যের বাইরে চলে গেল, যখন প্রতিদিন চেনা প্রতিবেশীকে মৃতদেহ হিসেবে ডাস্টবিনে পড়ে থাকতে দেখা গেল, তখন ওরা বুঝল শুধু বেঁচে থাকার জন্য ওদের এই নরক ছাড়তেই হবে। এক অন্ধকার রাতে মোমবাতির আলোয় তারা মানচিত্র নিয়ে বসল। বস্কো, সব ব্যবস্থা পাকা। এক মধ্যস্থতাকারীর মাধ্যমে 2 পক্ষের সেনাবাহিনীর সাথেই কথা হয়েছে, মুসলিম বাহিনী আর সার্ব বাহিনী। উভয়ই মৌখিক আশ্বাসও দিয়েছে নাকি আমরা যখন নদী পার হব কেউ গুলি চালাবে না। 19 তারিখ বিকেলে আমরা বেরোবো। অবশেষে তাহলে আমাদের এই চেনা শহরটা ছেড়েই যেতে হচ্ছে। কিন্তু এছাড়া আর কোনো পথ নেই অ্যাডমিরা। এখানে থাকলে একদিন না একদিন হয়তো কোনো না কোনো স্নাইপারের গুলি আমাদের ঠিক আলাদা করে দেবে। তার চেয়ে সীমানা পেরিয়ে ওপারে চলে যাওয়াই ভালো, যেখানে কোনো যুদ্ধ নেই, কোনো জাতি ধর্মের লড়াই নেই। আমি আম্মুকে জড়িয়ে ধরে খুব কেঁদেছি বস্কো। আম্মু আমাকে যেতে বারণ করছিল, বলছিল ওপারে সার্বদের এলাকায় গেলে ওরা যদি আমাকে মুসলিম বলে মেরে ফেলে। তুমি কি বললে তোমার আম্মুকে? আমি বললাম, আম্মু তুমি কি চাও বস্কো এই নরকে আমার জন্য একা একা মরে যাক? ও যদি আমার জন্য নিজের জাত, নিজের পরিবার ছাড়তে পারে, তবে আমি কেন ওর হাত ধরে নরক পার হতে পারবো না? বস্কো যেখানে থাকবে সেটাই আমার দেশ। আর মাত্র কয়েকটা দিন অ্যাডমিরা, 19 মে, তারিখটা মনে রেখো। 19 মে বিকেলে আমরা
এই শহরের বুক চিরে বয়ে যাওয়া মেলিয়াতাস্কা নদীর ওপরে ভ্রবানিয়া ব্রিজ পার করব। ওই ব্রিজের ওপারেই অপেক্ষা করছে আমাদের নতুন জীবন, আমাদের আমাদের স্বাধীনতা। স্বাধীনতার সেই স্বপ্ন নিয়ে তারা দিন গুনতে লাগলো। ওরা জানতো না যে মৌখিক আশ্বাসের উপর ভরসা করে ওরা জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিচ্ছে। আর এটাই ছিল নিয়মের নির্মম ফাঁদ। ভ্রবানিয়া ব্রিজকে ওরা মুক্তির তোরণ ভেবেছিল, আর সেজন্য তারা অপেক্ষা করেছিল ইতিহাসের সবচেয়ে কালান্তক প্রেমের ট্র্যাজেডির। তারপর এলো সেই দিন, 1993 সালের 19শে মে। সময় তখন প্রায় বিকেল 5টা। আকাশটা কেমন যেন অদ্ভুত ধূসর রঙে ঢেকে আছে আজ। সারাইভোর সেই কুখ্যাত স্নাইপার র্যালির সামনে দাঁড়িয়ে থাকা ভ্রবানিয়া ব্রিজ, চারিদিক থমথমে জনমানবহীন। দুই পাহাড়ের বাঙ্কারে ওত পেতে বসে আছে দুই পক্ষের বন্দুকধারীরা। চুক্তি অনুযায়ী এই মুহূর্তে দুই পক্ষেরই গুলি চালানো বন্ধ রাখার কথা। ব্রিজের মুখে এসে দাঁড়ালো অ্যাডমিরা আর বস্কো। পিঠে তাদের সামান্য কিছু কাপড়ের ব্যাগ, আর চোখে এক পৃথিবী স্বাধীনতার স্বপ্ন। আর মাত্র কয়েক কদম। এই ব্রিজটা পার হতে পারলেই যুদ্ধক্ষেত্রের বাইরে এক নতুন জীবন। বস্কো অ্যাডমিরার হাতটা শক্ত করে ধরল। রেডি অ্যাডমিরা, আর মাত্র কয়েক মিটার। একদম ভয় পাবে না, জাস্ট আমার হাতটা ধরে সোজা হেঁটে চলো। ওপারে গেলেই আমরা মুক্ত। আমি ভয় পাচ্ছি না বস্কো। তোমার হাত যখন আমার হাত শক্ত করে ধরে আছে, তখন আমার কোনো ভয় নেই। চলো চলো। ওরা হাঁটতে শুরু করলো। ভাঙাচোরা কংক্রিটের নির্জন ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছে একজোড়া প্রেমিক প্রেমিকা। ওদের ভারী বুটের শব্দ আর দ্রুত চলতে থাকা নিঃশ্বাসের আওয়াজ যেন সেই নীরবতাকে আরো ভারী করে তুলেছিল। ব্রিজের ঠিক মাঝখানে, যেখানে নদীর জল সবচেয়ে গভীর, ঠিক তখনই পাহাড়ের কোনো এক অন্ধকার কোণ থেকে ধেয়ে এলো একটা নির্মম বুলেটের শব্দ। বস্কো! 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 প্রথম বুলেটটা এসে সরাসরি বিঁধল বস্কোর বুকে। কোনো কিছু বোঝার বা বলার সময়টুকুও পেল না বস্কো। হাতটা আলতো করে আলগা হয়ে গেল। ব্রিজের শক্ত পিচের উপর নিথর হয়ে লুটিয়ে পড়ল বস্কো। ওর মৃত্যু হলো তাৎক্ষণিক। অ্যাডমিরা স্তব্ধ হয়ে গেল, কিন্তু শোক প্রকাশের সময়টুকুও দিল না যুদ্ধ। ঠিক পরের মুহূর্তেই ধেয়ে এলো দ্বিতীয় বুলেট। দ্বিতীয় বুলেটটা এসে লাগলো অ্যাডমিরার শরীরে। গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেল। শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। তীব্র যন্ত্রণায় চারিদিকের পৃথিবীটা ঝাপসা হয়ে আসছে। কিন্তু এই মরণ কামড়ের মাঝেও অ্যাডমিরা নিজের যন্ত্রণার কথা ভাবল না। তাকালো মাত্র কয়েক ফুট দূরে পড়ে থাকা বস্কোর নিথর দেহটার দিকে। তার বস্কো আর ডাকছে না, নড়ছে না, তাকাচ্ছে না। অ্যাডমিরা নিজের সমস্ত শক্তি এক করল। চিৎকার করার ক্ষমতা তার আর ছিল না। শুধু নিজের রক্তাক্ত শরীরটা মাটির সঙ্গে ঘষে ঘষে হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে লাগলো বস্কোর দিকে। ভাঙা গলা, নিঃশ্বাস ফুরিয়ে আসছে। বস্কো, আমি আসছি। তোমাকে একা আমি ছাড়বো না। বস্কো! বস্কো! রক্তের দাগ রেখে ধীরে ধীরে অ্যাডমিরা পৌঁছলো বস্কোর নিথর শরীরের কাছে। নিজের অবশ হয়ে আসা ডান হাতটা বাড়িয়ে দিল বস্কোর বুকের উপর। তারপর বস্কোকে শক্ত করে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে
শুয়ে পড়ল। মে মাসের সেই বিকেলে সারায়েভোর সেই অভিশপ্ত ব্রিজের উপর বস্কোর বুকের উপরেই চিরতরে শান্ত হয়ে গেল অ্যাডমিরার শেষ নিঃশ্বাস। রাজনীতি, ধর্ম আর যুদ্ধের সমস্ত বুলেটকে হারিয়ে দিয়ে মৃত্যুর মুহূর্তেও ওরা একে অপরকে ছাড়ল না। কিন্তু নির্মমতার তখনও বাকি ছিল। ব্রিজটি দুই পক্ষেরই স্নাইপার নিশানায় থাকায় কোনো পক্ষই মৃতদেহ দুটো উদ্ধার করতে একবারের জন্য এগোতে সাহস পেল না। রোদ, বৃষ্টি, কুয়াশার মধ্যে তীব্র অপমানে আর অবহেলায় টানা 8টা দিন সেই ব্রিজের উপর পরস্পরকে আঁকড়ে ধরে পড়ে রইল সারায়েভোর এই রোমিও জুলিয়েটের নিথর দেহ। বিশ্ব গণমাধ্যমের ক্যামেরায় বন্দী হলো সেই ছবি, যা দেখে শিউরে উঠল, কেঁদে উঠল গোটা পৃথিবীর বিবেক। ঠিক 8 দিন পর রাতের অন্ধকারে সার্ব বাহিনীর সদস্যরা দেহ দুটো উদ্ধার করে। যুদ্ধ শেষ হয়েছে, রাজনৈতিক মানচিত্র বদলে গেছে, কিন্তু আজ এতগুলো বছর পরেও সারায়েভোর সেই ব্রিজের উপর দাঁড়ালে বাতাসে যেন এক অদ্ভুত নীরবতা অনুভব করা যায়। সেই ব্রিজ যার নাম এখন সুয়াদা ও ওলগা ব্রিজ, যার রেলিংয়ে হাত দিলে আজও যেন ফিসফিসিয়ে ওঠে দুটো নাম, অ্যাডমিরা আর বস্কো। আজ আর কেবল দুটো মানুষের নাম নয়, তারা যুদ্ধবিরোধী ভালোবাসার এক অমর আন্তর্জাতিক প্রতীক। তারা প্রমাণ করে গেছেন মানুষের তৈরি সীমানা ধর্ম আর বন্দুকের চেয়েও মানুষের হৃদয়ের খাঁটি ভালোবাসা অনেক বেশি শক্তিশালী। আজ সারায়েভোর এক যৌথ সমাধিতে তারা পাশাপাশি শুয়ে আছে, ঠিক যেমনটা তারা চেয়েছিল, চিরদিনের জন্য একসাথে, এক হয়ে। সারায়েভোর রোমিও জুলিয়েট। আজকের গল্পটা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আজকের গল্প, তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর প্রিয় পরিচিত পরিজনদের সঙ্গে আমাদের এই গল্পগুলো শেয়ার করতেই পারেন। আর একটু বেশি আবদার হয়ে যাবে হয়তো, যদি সম্ভব হয় গল্পটাকে একটু হাইপ করে দেবেন। তাহলে এবার চলে যাই গত পর্বে যে 10 জন সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন অপর্ণা সামন্ত, সুপ্রিয়া মাঝি, সুপ্রিয়া বিশ্বাস, সৃজা মুখার্জি, রাজেশ্বরী সরকার, রাতের তারা, ঈশানী ঘোষ, মাম্পি মণ্ডল, সীমা গিরি, রাজ দে সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, 1993 সালের ঠিক কত তারিখ বস্কো এবং অ্যাডমিরা শহর ছেড়ে চলে যাওয়ার জন্য উদ্ধত হয়েছিলেন? যদি মন দিয়ে শোনা হয়ে থাকে গল্পটা, তাহলে এই তারিখটা পারার কথা। প্লিজ মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বেও প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি নিজে। আজ তবে এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী শনিবার ঠিক রাত্রি 9:30 এই চ্যানেলে। আর তারপর আগামী মঙ্গলবার দুপুর 3:30 ভালোবাসার মরশুমে আরও একটা নতুন ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভূত চর্চার সঙ্গে সঙ্গে ভালোবাসার মরশুমকেও সঙ্গে রাখতে ভুলবেন না।